সকল ছাত্রছাত্রী, আজ তোমাদের সাথে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 নিয়ে আলোচনা করব। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের স্কুল থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এখানে মোট প্রশ্ন রয়েছে 4টি। 1 নম্বর প্রশ্নে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। তার মধ্যে রয়েছে 3টি প্রশ্ন, যার প্রতিটির মান রয়েছে 1। 2 নম্বর প্রশ্নে বলেছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। এখানেও 3টি প্রশ্ন রয়েছে, যার প্রতিটির মান রয়েছে 1 করে। 3 নম্বর প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্ন রয়েছে 2টি, যার প্রতিটির মান হলো 2। এবং 4 নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রশ্নটি উত্তর দাও। এখানে প্রশ্ন রয়েছে 1টি, যার মান হলো 3। চলো আজ আমরা দেখে নিই যে প্রশ্নগুলির সঠিক উত্তর কি কি। এসো এবার দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলির সঠিক উত্তর কোনগুলি। 1 নম্বর প্রশ্ন বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। 1 যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো। এখানে দেখো 4টি অপশন তোমাকে দিয়েছে। ক 4 গ্রাম পার মোল, খ 16 গ্রাম পার মোল, গ 32 গ্রাম পার মোল এবং ঘ 64 গ্রাম পার মোল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ঘ 64 গ্রাম পার মোল। দেখো উত্তরটি কি লিখেছি। উত্তর ক্রমিক সংখ্যা ঘ 64 গ্রাম পার মোল। আমি না এখানে দেখবে রেড কালারে আন্ডারলাইন করেছি। তুমি কিন্তু রেড কালার ইউজ করবে না, ব্ল্যাক বা ব্লু এই দুটো কালার ইউজ করবে। তার সাথে আর একটা কথা বলে রাখি, শোনো, জীবন বিজ্ঞানে যখন তুমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করেছো তখন দেখবে যে এখানে নির্দেশ কি থাকে, ক্রমিক সংখ্যা সহ বাক্যটি পূর্ণ করে লেখো। ভৌতবিজ্ঞানে কিন্তু এরকম কোনো নির্দেশ থাকে না, ফলে তুমি এভাবে লিখলে কোনো অসুবিধা নেই। তবে তুমি যদি চাও বাক্যটি পূর্ণ করে লিখতে, তাহলে সেটিও লিখতে পারো। এবারে আমি এই উত্তরটি কিভাবে আসলো তার একটি ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখো। তবে স্কুলের কপিতে কিন্তু এটা তুমি করবে না। ধরি গ্যাসটি হলো এ গ্যাসের আণবিক গুরুত্ব m(a) এবং অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব m(b) 32 এটা আমরা জানি। আবার অক্সিজেনের সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব কত বলেছে 2। এবার আমরা এই ফর্মুলাটা জানি, তুমিও জানবে। এটা কিন্তু পি নয়, এটা ডি। আমরা জানি, দেখো যেভাবে লিখেছি তুমি সেভাবে লিখবে। এবার এই বাষ্প ঘনত্ব মানে কত বলেছে 2, আর m(a) তোমাকে বার করতে হবে। আর অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব তোমাকে বলে দিয়েছে 32। কি বলে দিয়েছে 32। তাহলে কত বেরোলো, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করো, 64 বেরোলো। সুতরাং প্রদত্ত গ্যাসটির গ্রাম আণবিক গুরুত্ব 64 গ্রাম পার মোল। এবারে প্রশ্ন নাম্বার 1-2, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে। 4টা তোমাকে অপশন দিয়েছে, ক নম্বর অপশনটা পড়লাম। খ নাম্বার ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। গ নম্বরে দিয়েছে অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে। এবং ঘ নম্বরে কি দিয়েছে, অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। তো এখানে কি হবে, খ নম্বর অপশনটা হবে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোড ঋণাত্মক ও এখানে তড়িৎ বিজারণ ঘটে। উত্তর লিখবার সময় অবশ্যই ক্রমিক সংখ্যা দিয়ে লিখবে। এবারে 3 নম্বর প্রশ্নে আমরা যাব। 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো। এখানেও 4টি অপশন দিয়েছে, 9 ওহম, 4 ওহম, 2 ওহম এবং 1 ওহম। সঠিক উত্তরটি হবে ক্রমিক সংখ্যা গ 2 ওহম। উত্তরটা এভাবে লিখেছি, তুমি পূর্ণ বাক্যও লিখতে পারবে। এবার কিভাবে 2 হলো সেটা একটি ব্যাখ্যা তোমাদের দিয়েছি, তোমরা ভালো করে দেখো। তবে স্কুলের কপিতে কিন্তু ব্যাখ্যা লিখবে না।
এখানে কি বলেছিল, 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান। তাহলে ধরি রোধদ্বয় যথাক্রমে, মানে দুটো রোধ দিয়েছে তোমাকে, রোধ একটি হচ্ছে 3 ওহম, অপরটি হলো 6 ওহম। তা ধরলাম R1 এবং R2। R1 হলো 3 ওহম এবং R2 হলো 6 ওহম। ওকে, ধরি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্যাপিটাল আর আমরা ধরলাম। তাহলে আমরা তো সূত্রটা জানি, 1/R = 1/R1 + 1/R2। যদি কেউ তোমাদের মধ্যে থেকে সূত্র না জেনে থাকো তাহলে অবশ্যই বই ভালো করে পড়বে এবং এরকম অনেক অঙ্ক তুমি করে নেবে। তাহলে 1/R = 1/R1। R1 এর জায়গায় আমরা বসালাম 3 এবং R2 এর জায়গায় আমরা বসালাম 6। 3 আর 6 লসাগু হলো 6, 3 দিয়ে ভাগ করে হলো 2 এবং 6 দিয়ে ভাগ করে হলো 1, তাহলে হলো 3 এর 2। তাহলে 3 এর 2 কাটাকুটি করে আমরা কত পেলাম, 1/2। তারপর কোনাকুনি গুণ করি, R = 2। সুতরাং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম। এবার প্রশ্ন নম্বর 2, একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। 2 এর 1 নাম্বার, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? উত্তর, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইড। নামটা জিজ্ঞেস করেছে তাই আমরা নামটা লিখলাম। তুমি সংকেতটা লিখে দিবে KAUCN2। প্রশ্ন নাম্বার 2 এর 2, কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক? কোনটি ক্ষমতার একক? উত্তর হবে ক্ষমতার একক হলো কিলোওয়াট। তুমি পূর্ণবাক্য লিখতে পারো বা শুধু কিলোওয়াটও লিখতে পারো। এবারে 2 এর 3 নাম্বার, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো। তোমাকে একটি বাক্যে লিখতে বলেছে, তো উত্তর লিখেছি, ডিসি অপেক্ষা এসি সরবরাহ ও বন্টনে শক্তি ক্ষয় কম হয়। একটি লাইনে উত্তর শেষ করে দিয়েছি। এর পরের প্রশ্ন তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে 3 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর দাও। তো 3 এর 1 নাম্বারে তোমাকে কি বলেছে? 3 এর 1 নাম্বারে বলেছে যে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটি লেখো। কি বলেছে? ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটি লেখো। সবার প্রথমে তুমি একটি পয়েন্ট করে নেবে এবং পয়েন্টের নিচে এরকম করে সুন্দর করে দাগ দিয়ে দেবে। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটি হলো, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটা লিখবার পর এর নিচে আমি যেরকমভাবে দিয়েছি সেভাবে তুমি ছবিটা এঁকে নেবে এবং তার নিচে লিখবে চিত্র ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। আঁকবার সময় যেন খেয়াল করো যে এটা যেন 90 ডিগ্রি হয়, পরস্পরের সাথে যেন 90 ডিগ্রি কোণ করে থাকে। কারণ সূত্রে কি বলেছে যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে, তাহলে এগুলো পরস্পরের কি আছে? সমকোণে আছে। এবার প্রশ্ন নাম্বার 3 এর 2, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তা নির্ণয় করো। এক্ষেত্রে দিয়েছে Ca = 40, C = 12 এবং O = 16, কিন্তু অনেক সময় এটা নাও দিতে পারে, তো এগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে বলেছে ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে, তো ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তো তোমাকে সমীকরণটি আগে লিখতে হবে। এখানে লিখেছি CaCO3 = CaO + CO2। ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। তো এবার প্রশ্ন তোমাকে বলেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই দুটো তোমাকে আণবিক ভর বার করতে হবে।
CaCO3 এর আণবিক ভর সি মানে কত বলেছে 40 প্লাস ও সি মানে কত বলেছে 12 প্লাস ও মানে কত বলেছে 16, তাহলে 16 ইন্টু 3 কত আসলো 100। এবার CO2 এর আণবিক ভর সি কত বলেছে 12 প্লাস ও কত 16, নিচে কত আছে 2, তাই 2 দিয়ে গুণ হলো 40। তাহলে এখানে আমরা লিখলাম যে 100 গ্রাম আর এখানে লিখলাম 40 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 40 গ্রাম। এটা একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছিল, এটা 44, এটাও 44, বুঝতে পারছো? না বুঝতে পারলে আমি একটু পাশে ভালো করে লিখে দিই 44। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে ঐকিক নিয়মে করেছি 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম পাওয়া যায় 44/100 গ্রাম। সুতরাং 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 ইন্টু 50/100 গ্রাম। কত আসলো? এটা দিয়ে এটাকে কাটলে কত হবে 2, আর 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 22 গ্রাম। সুতরাং 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এবারে দেখো শেষ প্রশ্ন 4 নাম্বার, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4-এর 1 নাম্বার, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত তা নির্ণয় করো। আবার ভালো করে শোনো, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত তা নির্ণয় করো। যেহেতু এখানে দুটি ধাতব তারের কথা বলা হয়েছে, তাই আমি প্রথম তারের ক্ষেত্রে এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে লিখে নিয়েছি রোধ, ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং রোধাঙ্ক। রোধ R1, ব্যাসার্ধ R2, দৈর্ঘ্য ব্যাসার্ধ R1, দৈর্ঘ্য L1 এবং রোধাঙ্ক ρ1। দ্বিতীয় তারের ক্ষেত্রে রোধ R2, ব্যাসার্ধ ক্যাপিটাল R2, ব্যাসার্ধ স্মল r2, দৈর্ঘ্য L2 এবং রোধাঙ্ক ρ2। এবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেহেতু পৃষ্ঠতল বৃত্তাকার তাই ক্ষেত্রফল পাই r1 স্কয়ার আর এর পৃষ্ঠতল হচ্ছে পাই r2 স্কয়ার। এবার বলো তো তাদের দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2:1, অর্থাৎ L1:L2 = 2:1, therefore L1/L2 = 2/1। এটা মনে রাখবে, এটা আমাদের পরে কাজে লাগবে। দ্বিতীয় শর্তে ব্যাসার্ধের অনুপাত কত বলেছে? 1:2, R1:R2 1:2, therefore R1/R2 1/2। এবং তৃতীয় শর্তে রোধাঙ্কের অনুপাত কত বলেছিল? 3:1, অর্থাৎ ρ1:ρ2 = 3:4, আবার ভুল বলেছি 3:4, therefore ρ1/ρ2 = 3/4। এতটুকু তুমি তিনটে শর্তে বার করে ফেললে। তাহলে প্রথম তারের রোধ, এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, দেখো কি লিখেছি, এবং দ্বিতীয় তারের রোধ ভালো করে দেখে নাও। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এবার 1 ও 2 নং সমীকরণ ভাগ করে পাই, দেখো R1/R2 = ρL1A1 ρ2L2/A2। কি বললাম? ρ1L1/A1 ρ2L2/A2। কাটাকুটি করে এরকম আসলো। এবার দেখো ভালো করে কি করা হয়েছে। এখানে দেখো কিভাবে লিখেছি, ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু A2/A1। তারপর আমরা কি করব? তারপর আমরা এর মান বসাবো। A2 এর মান পাই r2 স্কয়ার এবং A1 এর মান পাই r1 স্কয়ার। পাই কেটে গেল, তাহলে r2/r1 তার হোল স্কয়ার।
এবার তোমাকে কিছুই করতে হবে না, শুধু মান বসাতে হবে। R1/R2 ইকুয়ালস টু ρ1/ρ2 আমরা কত পেয়েছিলাম 3/4, L1/L2 2/1। একটা কথা শোনো, এটা পাশে করবে না, এটা রাফের জন্য। তুমি পেয়েছিলে R1/R2 ইকুয়ালস টু 1/2, আর এখানে বলেছে R2/R1, তাই আমি দেখিয়েছি R2/R1 কত হবে 2/1। তাহলে এখানে কত লিখলাম 2/1 তার হোল স্কয়ার। এবার দেখো এই 4 যদি আমরা কেটে দিই তাহলে 3 দুগুণ 6/1, অর্থাৎ R1/R2 ইকুয়ালস টু 6/1। দেয়ারফোর R1:R2 ইকুয়ালস টু 6:1। সুতরাং নির্ণয় অনুপাত হলো 6:1। আজ এ পর্যন্তই, চলো টাটা।